হর হর হট 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 হর হর হট। হর হর হট 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 হর হর হট। কৃষক বেশ কিছুক্ষণ চাষ করার পর বলল, আর সবজিটারও বড় তেজ দেখছি। কড়া রোদে পিঠটা আমার কনকন করছে গো। যাই ওই গাছের নিচে বসে একটু জিরিয়ে নেই, তারপর আবার চাষ করা যাবে ক্ষণ। আমার খুব ক্ষুধা লেগেছে, সারা সকাল খুঁজে তো একটাও শিকারের দেখা পেলাম না। যাই ওই মাঠের দিকে, যদি কোনো শিকার টিকার মিলে যায়। বাঘ এসে দেখে এক চাষি তার গরু নিয়ে গাছের নিচেই বসে আছে। এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি, বাহ বাহ। কি হে বন্ধু, কেমন আছো? তোমাকে দেখতে পেয়ে মনে হচ্ছে আজকের দিনটা খুবই ভালো যাবে আমার। বাঘকে দেখে কৃষক খুবই ভয় পেয়ে গেল, কিন্তু বাঘকে তা বুঝতে না দিয়ে বলল, খুব ভালো আছি বাঘমশাই, আর আপনাকে দেখতে পেয়ে আমার সব ক্লান্তি কেটে গেল। তা আমি আপনার কোনো খেদমত করতে পারি কি মহাশয়? তোমার বলদ দুটো তো খুবই নাদুস নুদুস ও মোটা তাজা। আমি তোমার বলদ দুটি খেতে চাই। তুমি তাড়াতাড়ি লাঙল থেকে তোমার বলদ দুটো খুলে দাও। আজকের মতো এই খেদমতটুকু করলেই চলবে। অন্যদিন না হয় তোমার বাড়িতেও যাব নেমন্তণ খেতে। কৃষক যখন দেখল বাঘ শুধু তার বলদ দুটোকেই খেতে চায়, তাকে খেতে চায় না, তখন কৃষকের সাহস বেড়ে গেল। মহারাজ, আপনি যদি আমার বলদ দুটো খেয়ে ফেলেন তাহলে আমি জমি চাষ করব কি দিয়ে? তার থেকে একটা কাজ করলে কেমন হয়? আমার বাড়িতে এদের থেকেও আরও মোটাসোটা একটা দুধেল গাই আছে। আপনি যদি গাইটাকে খান তাহলে অনেক ভালো হয়। দয়া করে আমার বলদ দুটোকে রেহাই দিন। আজ না হয় গাইটাকেই খাই, তারপর কৃষক ও তার বলদ দুটোকেও খাবো। ঠিক আছে, যা তোর দুধেল গাইটাকেই নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই গিয়ে গাইটাকে নিয়ে আসছি। যা, তবে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস না কিন্তু। কৃষক আপাতত বাঘের হাত থেকে মুক্তি পেয়ে বলদ দুটো নিয়ে সোজা চলে গেল বাড়ির দিকে। আর বাঘ তো গাইটাকে খাওয়ার জন্য নখ আর দাঁতে শান দিতে লাগলো। কি ব্যাপার, আজ তুমি খুব তাড়াতাড়ি চলে এলে যে? এখনো তো আমার রান্নাই হয়নি। বাঘ আমার বলদ দুটি খেতে চেয়েছিল, কিন্তু আমি আমাদের গাভীকে খেতে দেব এই বলে সেখান থেকে চলে এসেছি। কি, বাঘের জন্য আমার সুন্দর দুধ দেওয়া গাভীকে নিয়ে যেতে চাচ্ছ তুমি? গাইটা নিয়ে গেলে আমরা কিসের দুধ খাবো? আর রান্নার জন্য মাখনই বা পাবো কোথায়? তার থেকে তুমি ওই বলদ দুটোকেই দাও বাঘকে গিয়ে। তাহলে আমি জমি চাষ করব কি করে? আর জমি চাষ না করলে আমরা ফসল পাবো কোথায়? আমাদের সংসারই বা চলবে কিভাবে? ফসল আর দুধ দুটোই আমাদের প্রয়োজন। তুমি যদি এত বোকা না হতে তাহলে ছল চাতুরি করে বাঘকে ঠিকই বোকা বানাতে পারতে। ঠিক আছে, তুমি যখন নিজেকে এতই চালাক ভাবো তাহলে বাঘের হাত থেকে গরুগুলোকে আর আমাদেরকে বাঁচানোর একটা বুদ্ধি বের করো। একটা উপায় তো আমি ঠিকই বের করব। তার আগে তুমি বাঘকে যেয়ে বলো গাইটা তোমার সাথে যেতে চাইছে না, আমার বউ তাকে নিয়ে আসছে। কৃষক মাঠে গেল, যেয়ে দেখল বাঘ দাঁত আর নখে ধার দিচ্ছে। কি রে বেটা, তুই খালি হাতে কেন? গাইটা কোথায়? মহারাজ, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার বউ গাইটাকে নিয়েই আসছে। দেখ, আমার সাথে কোনো ছলচাতুরি করার চেষ্টা করিস না, বুঝলি তুই? না মহারাজ, আমি কোনো চালাকি করার চেষ্টা করছি না। কৃষকের বউ অদ্ভুত একটা ড্রেস পরে ঘোড়ায় চড়ে সেখানে আসলো। বাঘকে না দেখার ভান করে সে জোরে জোরে বলতে লাগলো,
আমার মনে হয় এখানে একটা বাঘ আছে। কাল সকালে 3টা বাঘের মাংস দিয়ে নাস্তা করেছিলাম। আজ অন্তত একটা বাঘের মাংস ছাড়া কোনোভাবে চলবে না আমার। কিন্তু বাঘটা যে কোথায় কিছুই বুঝতে পারছি না। ওই তো ওইখানে একটা বাঘ দেখতে পাচ্ছি। যাই, নাস্তাটা করেই আসি। ওরে বাবা, এ শয়তান আবার কে? এ বাঘের মাংস দিয়ে নাস্তা করে? পালাই এখান থেকে। মাঠের পাশেই ছিল একটা শিয়াল। বাঘকে ছুটে পালাতে দেখে সেও বাঘের পিছু পিছু ছুটতে লাগলো। নিরাপদ দূরত্বে যাওয়ার পর শিয়ালটা বাঘকে বলল, প্রভু, এমন করে ছুটে পালাচ্ছেন কেন? আরে গাধা, তুই কি মাঠে দেখতে পাসনি ঘোড়ায় চড়ে এক শয়তান এসেছে? মহারাজ, আমি সকাল থেকে মাঠেই আছি, কিন্তু কোনো শয়তান টয়তান কিছুই তো দেখতে পাইনি। ঘোড়ার পিঠে আপনি যাকে দেখেছেন সে তো ওই কৃষকেরই বউ। আপনাকে ভয় দেখানোর জন্য সে হয়তো এই ছদ্মবেশ ধারণ করেছে। কি বললি? ওটা কৃষকের বউ? এই, তুই কি ঠিক বলছিস না আমার সাথে মশকরা করছিস? কি যে বলেন মহারাজ, আপনার সাথে মশকরা করার সাহস কি আমার আছে? আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ওটা ছিল কৃষকেরই বউ। একজন মহিলার ভয়ে এভাবে পালিয়ে আসা আপনার একদমই উচিত হয়নি মহারাজ, একদমই ঠিক হয়নি। এসব কথা শুনে বাঘ কৃষকের বউকে শাস্তি দেওয়ার কথা ভাবলেও শিয়ালের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছিল না সে। শিয়াল বেটা আমাকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা করছে না তো? আমি যদি মাঠে যাই তাহলে তুই কি আমার সাথে থাকবি নাকি পালিয়ে যাবি? আপনার সাথেই যাব। আমি পালিয়ে যাই কিনা এই ভয় হচ্ছে আপনার? ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার লেজের সাথে আমার লেজটা বেঁধে তারপর চলুন। ঠিক আছে, তোর কথাটা আমার ভালো লেগেছে। আমি এখনই আমার লেজের সাথে তোর লেজ বেঁধে দিচ্ছি। এরপর বাঘ ও শেয়াল দুজনেই মাঠের উদ্দেশ্যে রওনা হলো। মাঠে যেয়ে তারা দেখলো কৃষক ও তার বউ এখনো সেখানেই আছে। দেখলেন মহারাজ, ওরা দুজন এখনো এখানেই আছে। আর কেমন হাসি তামাশা করছে ওরা। এসো শিয়াল মশাই, এসো। তুমি তো সত্যি আমার একজন উপকারী বন্ধু। সত্যি অসীম দয়া তোমার। তুমি আমার জন্য বাঘটাকে তাহলে ধরেই নিয়ে এলে। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মিথ্যাবাদী কোথাকার! তুই আমাকে ভুলিয়ে এখানে এনেছিস। চল আমার সাথে, আজ তোকে এমন মজা দেখাবো যে জীবনে আমাকে ধোঁকা দেওয়ার আগে দ্বিতীয়বার ভাববি। বিশ্বাস করুন মহারাজ, আমি কিছুই করিনি। আমার সাথে ধোঁকাবাজি? তোকে তো এর শাস্তি পেতেই হবে। এই বলে বাঘ ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। বাঘের লেজের সাথে শিয়ালের লেজ বাঁধা থাকায় শিয়ালও ছুটতে বাধ্য হলো। কিন্তু বাঘের সাথে শিয়াল কি আর দৌড়ে পারে? সে পড়ে গেল। মহারাজ, মহারাজ থামুন। এবার থামুন মহারাজ। খুব লাগছে। আগে নিরাপদ দূরত্বে যাই, তারপর থামবো। আর তোকে উচিত শিক্ষাও দেব আমি। আমার সাথে চালাকি করা? থামো থামো। থামো। চুপ কর বেটা শিয়াল। আমার এরিয়ায় যেতে আর কিছু দূর বাকি, সেখানে গিয়েই আমি থামবো, এর আগে নয়। থামো থামো। বাবা, বাঁচা গেল। এখন আমি শয়তানের নাগালের বাইরে। বাঘ যতক্ষণে থামলো ততক্ষণে শিয়ালের মরমর অবস্থা। শিয়াল, এই শিয়াল, ওঠ। কিন্তু শিয়াল তার কথা বলার শক্তিও হারিয়েছে।